মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে আমাদের আয়োজন ফার্স্ট ওয়াশ এখন কি চাই। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। পত্রপত্রিকায় কিংবা খবরে আমরা প্রায়ই দেখে থাকি ছিনতাইকারী কিংবা চোরকে জনগণ পিটিয়েছেন। বিভিন্ন জায়গায় চোর সন্দেহ করে কিংবা দুষ্কৃতিকারীকে চোখ উঠিয়ে ফেলেছেন কিংবা পিটিয়ে মেরে ফেলেছেন, এমন ঘটনাও আমাদের জন্য নতুন কিছু নয়। গত 15-16 বছরে এই ঘটনা যেন বেড়েই চলেছে। 2012 সালের 9 ডিসেম্বর পুরান ঢাকায় শত শত মানুষ এবং আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে শিবির ট্যাগ দিয়ে দর্জি তরুণ বিশ্বজিৎ দাসকে পিটিয়ে হত্যার ঘটনা তো আমরা সকলে জানি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদকে ছাত্র শিবির ট্যাগ দিয়ে ছাত্রলীগ কর্মীদের দ্বারা পিটিয়ে হত্যার ঘটনা আমরা কে না জানি। আমাদের প্রশ্ন, কোনো নির্দিষ্ট সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অপরাধে কি তাকে পিটিয়ে মেরে ফেলা যায়? চুরি ছিনতাইয়ের অপরাধ যদি প্রমাণিত হয়, জনগণ কি তাকে পিটিয়ে মেরে ফেলার অধিকার রাখেন? এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজতে চাই। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত 7 সেপ্টেম্বর রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ। তিনিও পানি চেয়েছিলেন আহত ক্ষতবিক্ষত হয়ে মৃতপ্রায় অবস্থায়, কিন্তু সেটিও তিনি পাননি। পঙ্গু মাসুদের বিরুদ্ধে হামলাকারীদের অভিযোগ যে গত 5 আগস্টে ছাত্রদের উপর আক্রমণ পরিচালনা এবং হত্যায় অংশ নিয়েছিলেন মাসুদ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেউ যদি অন্যায় করেন, কেউ যদি হামলা করেন, তাহলে তার বিচার করার জন্য আইন রয়েছে, দেশে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। সেটার জন্য কি জনগণ তাকে পেটাতে পারে কিনা, মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে কিনা? প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় বন্ধ হোক মব ট্রায়াল। দর্শক, এ বিষয়ে কথা বলার জন্য আজকে 3 জন অতিথি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত সাবেক ডিআইজি ইয়াসমিন গফুর, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন সাবেক অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অ্যাডভোকেট আব্দুর রহমান, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সকলের পরিচিত মুখ এবং সম্প্রতি এবং আরও আগেও অনেকবার মব ট্রায়ালের শিকার হওয়া ইউটিউবার হিরো আলম। আলম ভাই, আপনাকে স্বাগত। আমি একটু ইয়াসমিন গফুর ম্যাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। কেন আসলে এই মব ট্রায়াল বা হামলাগুলো হয়ে থাকে বলে মনে করেন? মব ট্রায়াল যেটা আপনি বলছেন, এরকম কোনো কিছু আমি আমার কর্মজীবনে এরকম কোনো শব্দ আইনে পাইনি, যেটাকে গণপিটুনি আসলে বলা হচ্ছে। মব ট্রায়ালটা আসলে এটা আইন সিদ্ধ নয়। কিছু বিক্ষুব্ধ জনতা বা মানুষ যারা তাৎক্ষণিকভাবে কোনো সিচুয়েশনের ক্রিয়েশনের কারণেও এটা করতে পারে, অথবা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে করতে পারে। এইটা আসলে আইনটাকে নিজ হাতে তুলে নেওয়া, এরকম আইন তুলে নেওয়ার মতো কোনো কিছুই আমাদের বাংলাদেশের কোনো আইনই এটা কভার করে না। আমি বলতে চাই যে এইটা আইনসিদ্ধ নয়, কোনো আইনই নিজে তুলে নেওয়া উচিত না। যদি তার কারো কোনো বলার কিছু থাকে কারো বিরুদ্ধে, সেটা অবশ্যই সেটা আইনের আশ্রয়ের মাধ্যমেই তদন্ত, জুডিশিয়ারি এবং বিচার
সব কিছু মিলেই এটার ব্যবস্থাটা হতে পারে। সেই ব্যবস্থা নিয়ে নিশ্চয়ই আজকে আমরা কথা বলবো। জনাব আব্দুর রহমান, আপনার কাছে জানতে চাই, এটা কি বাংলাদেশেই বেশি হয় নাকি পৃথিবীর অন্যান্য দেশেও এই ঘটনা ঘটে থাকে? আজকে আমার যে বিষয়টা বলছেন, যে প্রশ্নটা, সেটা হলো যে হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন দেশেই এই ধরনের রয়ে গেছে। আমরা যদি একেবারে সভ্য দেশের মাঝ থেকে শুধু আমেরিকাকেও বেছে নেই, তাহলে দেখা যাচ্ছে যে সেই 1933-তে ওয়াটসন গর্ডনকে, তিনি একজন মাফিয়া ব্যক্তি ছিলেন, তারপরেও তার উপর জনগণের ক্ষোভের কারণে তাকে কিন্তু পিটিয়ে হত্যা করা হয়েছে। পরবর্তীতে এটা ট্রায়ালও হয়েছে। এই জন্য শুধু আমাদের দেশে যে এইটা মব ট্রায়াল যা আছে এটা না, বিশ্বের অনেক দেশেই রয়ে গেছে। এবং এটা বেশিরভাগ দেখা যায় যে বিপ্লবের পরে এটা অনেকটা বেশি, যে কোনো বিপ্লবের, আপনি ফ্রান্স বিপ্লব বলেন, জার্মানির কথা বলেন, তারপরেও এইটা আমাদের দেশে একটা ভিন্ন একটা মাত্রা রয়ে গেছে। সেটা হলো যে আমরা যখন দেখি যে এলাকায় কোনো স্বীকৃত একজন চোরকে পিটানো হচ্ছে, ধরে তাকে পিটানো হচ্ছে, তখন মানুষজন এটা উপভোগ করে। হ্যাঁ, যে তার যে একটা কিল দিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ, এবং একজন প্রসিদ্ধ ডাকাতকে ধরেছে, তারপরে দেখা যাচ্ছে যে তাকে যেভাবে গণপিটুনি দেওয়া হচ্ছে, তখন এটা মানুষজন খুব উপভোগ করতেছে যে তার যে একটা রাইট আছে, তার যে একটা অধিকার আছে, যে বিচার পাওয়ার অধিকার আছে। তখন সেই কথাটা, মানবাধিকার লঙ্ঘন সেই মানুষটির, সেই কথাটা বলার সুযোগটা তাকে দেওয়া হয় না ওই সময়। এবং এরকম ঘটনায় মৃত্যুর ঘটনাও তো মানে অহরহ রয়েছে আমাদের দেশে। আমি আরো অনেক উদাহরণ দিতে পারবো। আমাদের সঙ্গে হিরো আলম ভাই রয়েছেন, তিনি একজন ভিকটিম। আপনার কাছে জানতে চাই যে আপনি কিছুক্ষণ আগেও আমার সঙ্গে আপনার কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে আপনি বারংবার এরকম হামলার শিকার হয়েছেন। আপনার কি মনে হয়, আপনি কেন এই হামলার শিকার হন? আসলে বারবার কেন আমার উপর হামলা হয় আমি নিজেও জানি না। কারণ আমি 2018 সালে প্রথমে ধরেন হামলার শিকার হলাম। নির্বাচনের আমার হামলার 1 নম্বর শিকার, আমি নির্বাচনে অংশগ্রহণ করছি, এটা 1 নম্বর হামলার শিকার হয়েছে। আমি সবটাই হয়তো অন্যায়ের প্রতিবাদ করি, এটা আমার অপরাধ। 2018-তে মার খাইলাম, 2023-এ খেলাম মানে মার 2 বার, ঢাকা 17 আসনে মার খাইলাম, দেশ স্বাধীন হওয়ার পরেও মার খেলাম। ভাই একটু আগে বললো এখন দেশ স্বাধীন হয়ে গেছে, অনেক ছাত্র মারা গেছে, এই জন্য আমরা খুবই দুঃখ প্রকাশ। কিন্তু অনেক ছাত্র মারা গেছে, দেশ স্বাধীনটা করে মারা গেছে, আমি মনে করি দুঃখ বেশি আরও। কারণ দেশ স্বাধীন হয়নি। দেশ যদি স্বাধীন হয়ে যায়, স্বাধীনের আগেও মার খেলাম, স্বাধীনের পরেও মার খেলাম। ধরেন স্বাধীনের আগেও হত্যা হয়েছে, স্বাধীনের পরেও হত্যা হইতেছে। একটু আগে দেখেন আপনি বললেন হলে যে ছাত্র মারা গেছে এবং একজনক পুরন ঢাকায় মারে ফেলতেছে, রাজশাহীতে মারে ফেলে দিয়েছে। এরকম বগুড়ায় আমি যেদিন মনে করেন দুর্ঘটনা হয়, আমার 8 তারিখে কোর্টে আমাকে মারা হয়, সেই দিন আমাদের বগুড়ায় মিজান নামের লোক একটা মনে করেন মস্তান এলাকার বলে, ওখানে দেখাশোনা করতে হলো, সেখানে তাকে প্রকাশ্য হত্যা করা হলো। মিজানক হত্যা করার পরে ওখানে ওর পাশে আরেকটা লোক আছে, তাকে আহত অবস্থায় মেডিকেলে বগুড়া শহীদ রহমান মেডিকেলে নিয়ে আসা হলো। আমি সেদিন মারা অবস্থায় মেডিকেলে ভর্তি। যখন তারা জানতে পারলো সেই লোকটা মারা যায়নি, মেডিকেলে আসে, সেখানে জরুরি বিভাগের সামনে আবার কুপিয়ে কুপিয়ে ওই লোকটাকে মেরে ফেলে দিয়ে গেল। তাহলে দেশ স্বাধীন কোন জায়গাতে হয়েছে? আচ্ছা, আপনার কি মনে হয় এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল, নাকি একজন এসে হয়তো একটা পিটা দিয়েছে, অনেক মানুষ এসে উৎসাহ নিয়ে ওরাও একটুখানি অংশগ্রহণ করেছে? কি দেখেছেন আপনি? আমাকে যখন মারা সেটা একটা উদ্দেশ্যমূলক ছিল। ওখানে আমাকে যখন মারতেছিল বিএনপি লোকজন মারতেছিল, এর মধ্যে আওয়ামী লীগের লোক আসলো আমাকে মারধর করলো। তাহলে 2 জনের উদ্দেশ্য ছিল হিরো আলমকে মারার। আর হিরো আলম 2 জনে মারার উদ্দেশ্য হলো আমি হিরো আলম আওয়ামী লীগলেও মানে কথা বলছে, বিএনপি হলেও কথাবার্তা বলছে, আমার তো এমনি কোনো শত্রু ছিল না। এখানে কি সাধারণ মানুষ অংশ নিয়েছিল? কিছু সাধারণ মানুষ হাত বসতে এখানে দেখছে আলমকে মারতেছে, বসে থেকে দেখছে। ওখানে আমাকে মারতেছিল 8-9 জন ছেলে পেলে, আর আমার সামনে মুখে যখন দাঁড়িয়েছিল 300-400 লোক দেখতেছিল। হিয়ার ইজ দ্য পয়েন্ট। আসলে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলছিলাম যে এখানে হয়তো উৎসাহ প্রণোদিত হয়ে কোনো একজন, আচ্ছা হিরো আলমকে একটা ঘুষি আমিও দিয়ে আসি, এরকম আছেন। আর সেই যে 300 মানুষ দাঁড়িয়ে দেখছেন, তারাও নিশ্চয়ই এটার অংশ হয়ে আছেন। আমি একটুখানি আইনি জায়গাটা নিয়ে জানতে চাই। আমি অ্যাডভোকেট আব্দুর রহমান আপনার কাছেই আসি। এরকম মব ট্রায়াল যখন হয়,
হয়তো আমরা স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করতে পারি না। হিরো আলম ভাই হয়তো আইডেন্টিফাই করতে পেরেছেন যে কারা করেছেন, কিন্তু যখন অনেক মানুষ মিলে একজন চোরকে হয়তো মারছেন, পকেট মারকে হয়তো ধরে মারছেন, সেই জায়গায় আইন আসলে কি বলে, আইনি প্রতিকার কি? ওই মানুষটিকে আইনিভাবে কোনো পদক্ষেপ নিতে পারেন? আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ, এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। ডেফিনেটলি তার যেহেতু এই অ্যাক্টিভিটিসটা ইলিগাল, এই বিচারের পূর্বেই জনতার বিচার, এইটা কোনো আমাদের সিআরপিসিতেও নাই, পেনাল কোডেও নাই। এই ধরনের বিচার করার কোনো সুযোগ নেই। হিরো আলম সাহেব যেমন বললেন, শুধু তার নিজের অভিজ্ঞতাটা বললেন, কিন্তু আমাদের কিন্তু দীর্ঘদিনের স্টাডিতে দেখা যায় যে আরও অনেক বড় বড় ব্যক্তিত্বের উপরে এই ধরনের কাহিনী ঘটেছে। ফর এক্সাম্পল, আপনারা যদি দেখেন, আমি এখানে একটা ছবি দেখাচ্ছি, মাহমুদুর রহমান সাহেব যখন গেলেন কুষ্টিয়া কোর্টে একটা মানহানির মামলায় জামিন নেওয়ার জন্য গেলেন, তিনি জামিনও পেলেন। তারপরে সেখানে দেখা গেল যে তাকে ছাত্রলীগের আটক ঘিরে ধরেছে এবং বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় তাকে গালিগালাজ শুরু করেছেন। তখন তিনি সাথে সাথে কোর্টে ঢুকে পড়ে তারপরে যখন তিনি নিরাপত্তা চাচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে যখন ওনার বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে, ইভেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তখন আসাদুজ্জামান কামাল সাহেব যখন ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাকে ফোন দিয়ে যখন জানানো হলো, তখন তাকে রিপ্লাই করা হয়েছে যে না, এটা আমার কিছু করার নাই, এটা উপরের নির্দেশ। সেই উপরটা কোন পর্যন্ত? এখানে হিরো আলম সাহেবের কিন্তু উপর ছিল না, হ্যাঁ, এখানে কোনো উপরের নির্দেশ বা সেই ধরনের উনি কমপ্লেন করেন নাই। কিন্তু মাহমুদুর রহমান স্যারের বিষয়ে যখন দেখি যে উপরের নির্দেশ, সেই উপরটা কি আমরা কিন্তু বুঝার কোনো কিছু অবকাশ থাকে না, বাকি থাকে না। সেই মাহমুদুর রহমানকে কিন্তু তাকে যেভাবে করা হয়েছে, একটা ডিফেমেশনের মামলায় দেখা যাচ্ছে সর্বোচ্চ সাজা আছে হলো 6 মাস। যদি তাকে আমরা যদি মনে করি তিনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে এবং টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কটূক্তি করেছিলেন, সেই কারণে কুষ্টিয়াতে মামলা হলো। উনি যদি দোষী সাব্যস্ত হতেন আদালতের মাধ্যমে, তার সর্বোচ্চ সাজা হতো 6 মাস কিংবা 1 মাস কিংবা 2 দিন 3 দিন করে সর্বোচ্চ 6 মাস দিতে পারতেন। কিন্তু যখন তাকে গ্রিভিয়াস হার্ট করা হলো, তাকে মেরে রক্তাক্ত করা হলো, এটা 326 ধারায় পেনাল করে 326 ধারার অফেন্স হয়ে গেল। সেখানে দেখা যাচ্ছে সর্বনিম্ন সাজাই হলো 7 বৎসর। তাহলে একজন 6 মাসের যিনি সর্বোচ্চ সাজা পাবেন, সেই ব্যক্তিকে যখন আপনি আরও বেশি অপরাধ করে ফেললেন, তাহলে এই যে ভারসাম্যটা কিন্তু আর থাকতেছে না। তার মানে এইটা কখনোই ল পারমিট করে না। ইয়াসমিন গফুর, আপনার কাছে একটু জানতে চাই, এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে যদি প্রাণটা যায়, সেটা তো আর আমরা ফিরে পেতে পারি না আসলে, এবং কতটুকু বিচারটা ফেয়ার হবে সেটি নিয়েও অনেকখানি সন্দেহ থেকে যায়। যেমনটা আপনি বলছিলেন যে চার্জশিট থেকে হয়তো কারোর নাম বাতিল পড়ে গেল, যেহেতু এটা গণপিটুনির মধ্যে গণহারেই আসলে মামলাটি হবে। এই ঘটনা ঘটার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কি দায় রয়েছে কিনা, আপনি কি বলবেন যে তাদের নির্লিপ্ততা বা দায়িত্বহীনতাকে আমরা দায়ী করতে পারি কিনা? এটা আসলে মানে এক্সট্রা জুডিশিয়াল পানিশমেন্ট বা রিট্রিবিউশনের আইনে কোনো সুযোগ নাই। এখানে ভিন্ন ভিন্ন ঘটনার ভিন্ন ভিন্ন মাত্রা থাকতে পারে। আসলে মবের একটা নির্দিষ্ট ক্যারেক্টার কিন্তু থাকে। সাধারণ আপনি যেমন কিছুক্ষণ আগে অনেকগুলো এক্সাম্পল দিলেন যে একজন মারতে গিয়ে, চোর মনে করে মারতে গিয়ে অনেকেই একত্র হয়ে যায়, কেউ দেখে, কেউ মারে, কেউ একটা কিল হলেও দেয়। আসলে মবের যে ক্যারেক্টার থাকে বা মবের একটা আত্মা থাকে, একটা স্পিরিট থাকে, এই স্পিরিটের সাথে অনেকেই যার ক্যারেক্টারের সাথে যায় না, যে হয়তো অনেক ভালো মানুষ হিসাবেও পরিচিত, সেও কিন্তু ওই মবটার ক্যারেক্টারটাই ধারণ করে। এটাই হচ্ছে আসলে মবের স্পিরিট। তো আমি যেটা বলবো যে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিষয়টা আসতে হবে
যেমন স্কুলে যেই ঘটনা মিস্টার রহমান বললেন, সেটা ছিল একেবারেই স্কুলে বাচ্চার খবরটা নিতে গিয়ে তাকে ছেলে ধরা মনে করলো। এখানে তাৎক্ষণিকভাবে মানে উনি গণপিটুনি শিকার হলেন এবং মারা গেলেন, এবং এই মারা যাওয়ার পরে কিন্তু আইনটা এখানে কাজ করলো, অর্থাৎ পুলিশের কাছে আসলো। কিন্তু তার আগে পুলিশ যদি না জানতে পারে, বিষয়গুলো যদি না জানতে পারে, তাহলে এখানে কিছু ওই সময় কিছু করার থাকে না। হিরো আলম, আপনি তো এর আগেও পতিত সরকারের যে তথ্যমন্ত্রী তিনি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। বিগত যে ঘটনাটি সম্প্রতি আপনাদের সাথে ঘটে গেল, সেটার জন্য কি আপনি আইনি ব্যবস্থা নেবেন? আসলে যে কটা এ যাবৎ আমার উপর হামলা হয়েছে সব কটা আইনি ব্যবস্থা নিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আচ্ছা, হয়তো আমরা কোর্টে মামলা করছি, থানায় মামলা করছি, ওই পর্যন্ত শেষ। এই আসামিগুলো আমরা কোর্টে আমি দেখছি 2-1জনকে আমরা যখন ঢাকা 17 আসনে আমাকে যখন মারধর করে, আসামিগুলো ধরা হলো, মনে করি সেই টাইমে কয়েকদিন পরে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। সেই মামলা কিন্তু এত পর্যন্ত কিছু হয়নি। আর তারপরে মানে এর আগে আমার বাসায় এসে হামলা করলো, সিসি টিভির ফুটেজ ছকে জমা দিল, তার কোনো ব্যবস্থা হলো না। এবং একটু আগে আপু একটা কথা বললো যে আইনি ব্যবস্থা জন্য যে কোনো জায়গায় আগে আপনি বললে রাখতে পারেন। তো আমরা আদালতের মতো জায়গা যদি আমরা যাই, আদালতে গেটে তো মারধর করে খায়, মারের শিকার হই, সেখানে পুলিশ তো দাঁড়িয়ে থাকে। আমাকে যখন মারতেছিল পুলিশ দাঁড়িয়ে ছিল ওখানে, তারা কিছু করেনি, তারা কিন্তু কিছু করে উপর থেকে দেখলো তারা। তাহলে দেশ স্বাধীন হলো কোন জায়গাতে? আর কোর্টের মতো জায়গাতে আমরা যদি ওখানে জায়গাতে নিরাপদ না পাই, তো কোর্টে মানুষ যাবে কেমন করে? কোর্টের মতো জায়গাতে, আদালতের জায়গাতে আমাকে মারধর করলো, এই জায়গায় জনগণ দেখলো, উকিলরা দাঁড়িয়ে থাকলো, তারপরে মনে করি মৌরি দাঁড়িয়ে থাকলো, আমাকে তো যারা আইন মনে করে শাসন করতেছে তারাই মারলো। ওখানে কোর্টে উকিলটা মারলো, এবং তারা ওখানে স্বীকারও করলো রনি আছে, নাজমুল, শামীম, জাহাঙ্গীর, এগুলোর নেতৃত্বে তাকে আমাকে মারলো। আমাকে এবং যাই মারলো সেও একজন উকিল, একজন নির্দেশদাতা, যাই মারলো। তা ওই কোর্টের মতো জায়গায় যদি আমরা যাওয়ার আগে বলে দেয়, হ্যালো ভাই আমি কোর্টে যাইতেছি, আপনি আমাকে আগে সিকিউরিটির ব্যবস্থা করেন, তাহলে আমি তো দাগি আসামি না যে আমার কোর্টে নিরাপত্তার জন্য যাইতে হবে। আমি তো কাউকে খুন করে যাইনি আদালতে, আমি তো ব্যাংক ডাকাতি করে যাইনি, আমি কোনো এমপিক তো মেরে যাইনি, কোনো মন্ত্রীক তো মেরে যাইনি। আমার উপর তারা অন্যায় করছে, সেটার বিচার পাওয়ার জন্য ওই জায়গায় গেছে। আমি তো ডাগি আসামি হইতাম, তাহলে না পুলিশে বলে যেতাম, হ্যালো ভাই আমার কিন্তু জানা নিরাপত্তা নাই, আপনারা আমাকে একটা সেফটি দিন, আমি কিন্তু আদালতে একটা সাক্ষী দেওয়ার জন্য যাইতেছি। এই ধরনের তো কোনো ঘটনা ঘটেনি যে ওখানে সিকিউরিটি যাইতে পারে। আসলে এই 16-17 বছরে বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থার একটা ট্রেন্ড ছিল। সেই ট্রেন্ডের কারণেই হোক আর যেভাবেই হোক, আমাদের অনেক কিছুরই অনেক অবক্ষয় হয়েছে। সেই জায়গাগুলো থেকে হিরো আলম সাহেবের মতো অনেক ঘটনাই বাংলাদেশে এখনও কিন্তু ঘটছে। তো আমরা মনে করি এগুলার অনেক কিছুরই সংস্কার দরকার, প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার, মানুষেরও সংস্কার দরকার। আসলে যেখানে উনি হয়তো কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করতে পারছেন, কিন্তু অনেক জায়গায় আসলে কারণটা খুঁজেও বের করা যায় না। আমরা সম্প্রতি কক্সবাজারেও দেখেছি একজন নারীর সঙ্গে কি হয়েছে। আসলে এরকম নানা ঘটনা নারীদের ক্ষেত্রেও হয়, কেন হিজাব পরনি, কেন এরকম ড্রেস পরেছে, তাকে লাঞ্ছনার শিকার করা হচ্ছে। এই ধরনের ঘটনা আসলে আমাদের সচেতনতা কতটা দরকার বলে মনে করেন ইয়াসমিন কফুর? আমি মনে করি আসলে প্রত্যেকটা জিনিসের অনেক বেশি প্রচারের দরকার, অ্যাওয়ারনেসের দরকার। আপনি যেমন আজকে এই প্রোগ্রামে আমাদেরকে নিয়ে এসেছেন কথা বলার জন্য। এই যে আমরা কথা বলবো, এই কথা বলার নানা মাধ্যম থাকতে পারে। আমার যতটুকু মনে পড়ে, আমি তখন কাজ করতাম পুলিশে, অ্যাসিড নিক্ষেপের ঘটনাগুলো কিন্তু অনেক প্রকোপ ছিল, অনেক বেশি পরিমাণে ছিল। অ্যাসিড নিক্ষেপের মাধ্যমে এত বেশি ক্রাইম হচ্ছিল যে এটা নিয়ে আসলে সরকারও উদ্বিগ্ন ছিল। ওই সময় আমরাও প্রশাসনে যারা ছিলাম উদ্বিগ্ন ছিলাম। দেখা গেল যে এগুলা নিয়ে বিভিন্ন এনজিওরা কিন্তু এগিয়ে আসছিল এবং সরকার এগিয়ে আসছিল, কঠিন একটা আইনও হলো, সেই আইনের কিন্তু ইমপ্লিকেশনটাও হলো। এবং আমি মনে করি 2002-এর পর থেকে এই পার্সেন্টেজটা কমতে কমতে, আমি তো এখন অ্যাসিড নিক্ষেপের ঘটনাগুলো আমার নলেজে আসে না, আমি বুঝতে পারি না যে এটা ঘটছে। সো প্রত্যেকটা জিনিসের প্রচারটা খুব বেশি দরকার। এই যে ঘটছে ঘটনাগুলা, হিরো আলম সাহেবের যে ঘটনাটা ঘটেছে, আমি আসলে এখন আজকের প্রোগ্রামের মাধ্যমে জানতে পেরেছি। তার মানে আপনি অনেকগুলো ঘটনা বললেন, অতীতের ঘটনা বললেন, 2009 থেকে ঘটনাগুলো ঘটছে, কিন্তু রিসেন্টলি কিছু ঘটনা বোধহয় আরও অতিরিক্ত ঘটছে। কারণ মানুষের যে ক্ষোভ ছিল, যে চাপা ক্ষোভ ছিল, মানুষ তো আসলে কথা বলতে পারে নাই, সেই কথাগুলা বলা বিভিন্ন স্টাইলে হচ্ছে।
হ্যাঁ, কারো উপরে রাগ থাকতে পারে, একেবারেই চোর সাব্যস্ত করেই মারতে হবে তা না, অনেকে জেনে শুনে জেনে বুঝেও কিন্তু মারছে, এগুলো বেআইনি। মব ট্রায়ালের কোনো সুযোগ নাই। সো যার যেখানে ক্ষোভ আছে সেটা আইনগতভাবে আইনি সহায়তার মাধ্যমে এগুলা সমাধান করতে হবে। এটা খুব বেশি প্রচারটা দরকার আমি মনে করি। একদম। কিন্তু উস্কানি বা এই ধরনের ঘটনায় মানুষকে এক করে ফেলার যে আমি বলবো প্রচেষ্টা যারা চালান তাদেরও নিশ্চয়ই দায় রয়েছে। যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে কুষ্টিয়ার মিরপুরে রফিকুল ইসলাম নামে একজন যুবদল নেতা, তিনি ফেসবুকে ভিডিও পোস্ট করেছেন যে যেখানেই আওয়ামী লীগের নেতাকর্মী দেখবে পিটিয়ে মেরে ফেলবে, কারণ তারা আমাকে এতদিন বের হতে দেয়নি, ঘর থেকে বাজারে যেতে দেয়নি। এবং পরবর্তীতে আবার তিনি বলেছেন যে তিনি আবেগের বশবর্তী হয়ে এই ধরনের কথা বলেছেন। কিন্তু এই কথার জের ধরে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেটার দায় কি রফিকুল ইসলাম এড়াতে পারবেন কিনা, বা এই ধরনের ঘটনা যারা করেন যে অমুক কাজটি করবে বা অমুক কাজটি আমাদের করা উচিত, অমুককে দেখলে পেটানো উচিত, এই ধরনের কথা যারা বলেন তাদেরও কি দায় রয়েছে? আপনি কি মনে করেন? ডেফিনেটলি। বা এটার বিরুদ্ধে আইনি কি ব্যবস্থা নেওয়া যায়? ডেফিনেটলি, কারণ এখানে তো তার অ্যাবেটমেন্ট, ডাইরেক্ট অ্যাবেটমেন্ট কাজ করতেছে। আপনার পেনাল কোডে এটা বিধান আছে 114, 109 ধারা। এটা কি উস্কানির মামলা হবে? এটা উস্কানি, এবং এইটার পরবর্তীতে যদি কোনো অফেন্স ঘটে যায় তখন সে হুকুমের আসামি হয়ে যাচ্ছে। আচ্ছা, কারণ তার একটা দিক নির্দেশনা পাওয়ার মাধ্যমে এটা হচ্ছে। দেখুন, এখানে আপনার মব ট্রায়ালের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখছি, একটা পিওর মব, আর এখানে হিরো আলম সাহেব বলতেছেন ইন প্রেজেন্স অফ পুলিশ। তারপরে মাহমুদুর রহমান স্যারের ক্ষেত্রেও ইন প্রেজেন্স অফ পুলিশ। হ্যাঁ, তখন কুষ্টিয়ার এসপি মেহেদি হাসানের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ এইটা আক্রমণটা করে। তাহলে এখানে কিন্তু পিওরলি মব কিন্তু কাজ করে না। এবং হিরো আলম সাহেব যেটা বললেন তার সময়ও পুলিশ উপস্থিত ছিলেন। তারপর উনি আরেকটা কথা যেটা বললেন যে দেশ স্বাধীন নিয়ে ওনার একটা আক্ষেপ, হ্যাঁ, যে কি স্বাধীনতা পেলাম, এটা এরকম একটা ওনার আক্ষেপ। কিন্তু একটা বিপ্লবের পর আমরা যদি চিন্তা করি যে 1971-এ যখন আমাদের পাকিস্তান থেকে যখন আমরা স্বাধীনতা পেলাম, তার ওই স্বাধীনতার পরে কি অনেক অকারেন্স ঘটেছে না? অনেক অকারেন্স ঘটেছে, অনেকের রাতারাতি দেখা গেছে অনেকের মৃত্যু হয়ে গেছে। মানুষের খুব দীর্ঘদিনের বঞ্চনা, বিচারহীনতা, কিংবা পুলিশের কাছে যেও যদি আমার ভরসা না থাকে, তখন করে কি যে জনগণ তখন করে কি চিন্তা করে যে আমি আদালতে গেলে আমি এটার কতদিনে বিচার পাবো, নিশ্চয়তা নাই। তারপর পুলিশের কাছে গেলে চোর ডাকাত তারা আরও মনে করে যে আমি বেঁচে গেলাম, তারা বরং বলে যে আমাকে হ্যান্ড ওভার করে দাও, থানায় হ্যান্ড ওভার করে দাও। আমার তখন নিরাপত্তা যখন ফিল করে, তখন এইটা কিন্তু সোসাইটির কাছে একটা ব্যাড মেসেজ চলে যায় যে যখন আমাদের দেশে বিচারহীনতা কাজ করতেছে, তারপরে পুলিশ সঠিকভাবে তার দায়িত্ব পালন করছে না, তখন আইন নিজের হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা সৃষ্টি করে। এটা সার্কেল অ্যাকচুয়ালি। আমাদের মনস্তাত্ত্বিকতার পরিবর্তন যেমন দরকার, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কঠোরতা দরকার। এই সব কিছুর পরে আসলে একটি সুস্থ স্বাভাবিক পরিস্থিতি একটি দেশ আমরা আশা করতে পারি। আপনাদের তিনজনকে অনেক অনেক এবং ধন্যবাদ। একটু সময়েরও দরকার আমাদের। কিন্তু আমাদের এই যে হিরো আলম সাহেব যেটা বলতেছেন যে সময়ের কথা বলছেন, তখনও কিন্তু থানাগুলা অ্যাক্টিভ না। থানাগুলা কিন্তু পুলিশ তখনও কিন্তু কর্মক্ষম অবস্থায়, তারা ডিমোরালাইজড অবস্থায় ছিলেন। তারপরে মানুষের বিভিন্ন, তবে আমাদের দীর্ঘদিনের যে আস্থাহীনতা, সেটারও তো একটা প্রভাব আছে এখানে। সেই আস্থাহীনতা আমাদের পলিটিক্যাল কমান্ডো কিন্তু ওই সময় কাজ করে নাই। আচ্ছা, তাহলে একটা কথা বলি, আপনি করতেন পুলিশের থানার লোক ছিল না, ভালো পুলিশ তো ওই জায়গায় দাঁড়িয়ে ছিল। আচ্ছা, এই জায়গায় বললো সেই দিন দাঁড়িয়ে ছিল। ঢাকা 17 আসনে যখন মারে আমাকে পুলিশ, আমার সামনে তখন তো থানার মুখে পুলিশ তো দায়িত্ব পালন করতেছিল, খুব স্বাভাবিক। এই ক্ষোভে ওই টাইমে পুলিশের তখন দায়িত্ব পালন, পুলিশ তখন ভাই হিরো লোক মারতেছে, পুলিশ তখন বললো আমার এই গেটের বাইরে যাওয়া নিষেধ, আমাকে রাস্তায় পড়ে মারতেছিল, পুলিশ করতে গেটের বাইরে যাওয়া নিষেধ, তখন তো পুলিশের দায়িত্ব ছিল। খুবই দুঃখজনক, ওনার আটকালো না কেন বলেন? জাস্টিফাইড এবং খুব স্বাভাবিক। হিরো আলম ভাই, আপনার সাথে যে ঘটনা ঘটেছে আমরা দুঃখ প্রকাশ করছি আসলে, এবং আমরা চাই যে পুলিশের প্রতি বা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি, বিচার বিভাগের প্রতি আমাদের যে আস্থাহীনতা সেটি দূর হয়ে যাক এবং আমরা একটি স্বাভাবিক পরিস্থিতি পাবো, সবাই ন্যায় বিচার পাবে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়,
কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে এই সময়ে দাঁড়িয়ে আমাদের নিজেদের পরিবর্তনটা অনেক বেশি দরকার, যদি আমরা দেশের পরিবর্তন চাই, যদি আমরা সমাজের এবং সংস্কৃতির পরিবর্তন চাই। আমরা চাই যে সকলে ন্যায় বিচার পাবে, তাহলে আমাকেও আমার জায়গা থেকে সকলের প্রতি ন্যায় বিচারটি করতে হবে। কেউ ছাত্রলীগ হোক, ছাত্রদল হোক, ছাত্র শিবির হোক, কোনো সংগঠন করার দায়ে কাউকে নির্বিচারে পেটানোর অধিকার আপনি রাখেন না, সেটা আপনাকে বুঝতে হবে। আপনার দর্শন সে পালন করে না বলেই তার দর্শনকে আপনি আঘাত করতে পারেন, আপনি মাজার ভাঙতে পারেন। সে হিজাব পরে না বলে তাকে আপনি হেনস্থা করতে পারেন। এই মন মানসিকতা থেকে আপনার এক্ষুনি বের হয়ে আসতে হবে। আপনার বের হয়ে আসতে হবে সেই ধারণা থেকে যে কোনো একজন মানুষ আপনার রাজনৈতিক মতাদর্শ ধারণ করে না বলে তিনি দেশের ক্ষতি চান, সেটিও নয়। অর্থাৎ নিজের পরিবর্তনের মাধ্যমে আপনি সমাজ এবং দেশের পরিবর্তন করতে পারেন। মব ট্রায়াল বন্ধ হোক আমাদের দেশে, সেই প্রত্যাশা থেকে শেষ করছে আজকের আয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন।